ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই 40,000 ফুট উচ্চতা থেকে। হ্যাঁ, আমি এখন রয়েছি ভূপৃষ্ঠ থেকে 40,000 ফুট উচ্চতায়। আর আমি এখন যাচ্ছি বাড়িতে। প্রায় 1 বছর পর বাড়ি ফেরার পালা। সিডনি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছি আমি। এই মুহূর্তে সিডনি ছেড়ে আমাদের ফ্লাইট প্রায় 5 ঘন্টার যাত্রা অতিক্রম করে ফেলেছে। আরও ঘন্টা 3-এর যাত্রা আমাদের বাকি আছে। তারপরে আমরা পৌঁছে যাব সিঙ্গাপুর। সেখানে আবার আমার ঘন্টা 2-এর যাত্রা বিরতি আছে। তারপর সেখান থেকে আমরা আবার অন্য ফ্লাইট নিয়ে চলে যাব চেন্নাই। হ্যাঁ, যদিও আমার বাড়ি কলকাতায়, কিন্তু আমি কলকাতা যাচ্ছি ভায়া চেন্নাই হয়ে। চেন্নাই থেকে আবার আমাকে আরেকটি ফ্লাইট চেঞ্জ করে তারপর আমাকে কলকাতায় পৌঁছাতে হবে। আমি আজকে ফ্লাই করছি স্কুট এয়ারলাইন্সে। স্কুট এয়ারলাইন্স হচ্ছে সিঙ্গাপুরেরই একটা লো কস্ট সেকশন বা সেক্টর। আর এই স্কুটের আমাদের কলকাতায় কোনো সরাসরি ফ্লাইট নেই। ইনফ্যাক্ট আমরা যারা কলকাতার মানুষ, যারা বাইরে থাকি এবং কলকাতায় যাওয়ার প্রয়োজন হয়, তাদের কাছে কিন্তু ভীষণই কম ফ্লাইটের অপশান আছে। আর যেগুলো আছে যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্স বা থাই এয়ারওয়েজ, সেগুলো হচ্ছে আপনার ফুল সার্ভিস এয়ারলাইন্স। আর অবভিয়াসলি সেই এয়ারলাইন্সে বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে টিকিট প্রাইস অনেক বেশি হাই হয়ে গেছে। যদি না আপনি অনেক দিন আগে টিকিটটা বুক করে রাখতে পারেন, অ্যাটলিস্ট 5-6 মান্থস আগে যদি কেউ বুক করে, সেক্ষেত্রে হয়তো খানিকটা সস্তায় একটু টিকিট পাওয়া যেতে পারে। আদারওয়াইজ সিঙ্গাপুর বা থাই এয়ারলাইন্সের টিকিট কিন্তু ভীষণই এক্সপেন্সিভ। আমরা যারা অস্ট্রেলিয়া থেকে কলকাতা যায়, তাদের কাছে একমাত্র এই দুটো এয়ারলাইন্সই আছে যারা ফুল সার্ভিস প্রোভাইডার, এবং তাদের কিন্তু টিকিট প্রাইস এই মুহূর্তে আফটার কোভিড অনেকটাই বেড়ে গেছে। তো এছাড়া আর অল্টারনেটিভ আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে স্কুট এয়ারলাইন্স আর এয়ার এশিয়া। এয়ার এশিয়া আমাদের কলকাতায় কানেক্টিভিটি আছে ঠিকই, কিন্তু এয়ার এশিয়ার সার্ভিস অতটা ঠিক রিলায়েবল নয় কম্পেয়ার টু স্কুট। স্কুটের একটা ভালো দিক হচ্ছে এটা যদিও একটা লো কস্ট ক্যারিয়ার, কিন্তু এরা সিঙ্গাপুরের সাথে কাজ করে, সিঙ্গাপুরেরই একটা পার্ট বলা যায়। তো অ্যাটলিস্ট তারা টাইমিংসগুলো মেনটেন করার চেষ্টা করে। যদিও এতে কোনো অনবোর্ড এন্টারটেনমেন্ট কিছু নেই, ইউ জাস্ট পে ফর ইউর সিট, দ্যাটস ইট। ইভেন যদি আপনাকে লাগেজ ক্যারি করতে হয়, তার জন্য আপনাকে এক্সট্রা ওয়েট কিনে নিতে হবে, যেমন আমি নিয়েছি। আমার টিকিটের সাথে শুধুমাত্র একটা কেবিন ব্যাগেজ অ্যালাউড ছিল। এছাড়া আমি আর আলাদা করে 20 কেজি লাগেজ আমাকে নিতে হয়েছে। আর অবভিয়াসলি এটা যেহেতু একটা লো কস্ট ক্যারিয়ার, সে কারণে এর সাথে কিন্তু কোনো ফুড ইনক্লুডেড নেই। তো আপনি যদি অনবোর্ডে কিছু খাওয়া দাওয়া করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পারচেস করে খেতে হবে। আর আমার ফ্লাইট ছেড়েছে সিডনি থেকে দুপুর 2টোয়। আমি খাওয়া দাওয়া করেই ফ্লাইটে উঠেছি। তারপরও যদিও এটা যেহেতু একটা লম্বা ফ্লাইট, প্রায় 8 ঘন্টার ফ্লাইট সিঙ্গাপুর পর্যন্ত, অবভিয়াসলি খিদে পাবেই। আর তাই আমি নিয়ে নিলাম একটা কাপ নুডলস। তার কত দাম সেই সম্পর্কেও একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেবো। এই হচ্ছে একটা কাপ নুডলস নিয়ে নিলাম। এটা বেসিক্যালি হচ্ছে একটা রেডিমেড নুডলস, এর ভিতরে জাস্ট গরম জল দিলেই এটা রেডি হয়ে যায়। আর তার সাথে নিলাম একটা কফি। তো এই দুটো নিয়ে আমার যা প্রাইস আসলো সেটা হচ্ছে
সিঙ্গাপুর ডলারে প্রায় $13। তো এই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু বেশ এক্সপেন্সিভ, মানতেই হবে। এটা জাস্ট একটা সিম্পল নুডলস আর সাথে একটা কফি। খিদে পেয়েছে, কিছু খেতেই হবে। অবভিয়াসলি 8 ঘন্টা না খেয়ে থাকা সম্ভব নয়, তাই একটু স্ন্যাক্স নিয়ে নিলাম। আপাতত এটা খেয়ে আমরা সিঙ্গাপুর অবধি পৌঁছে যাব। সিঙ্গাপুরে পৌঁছে তারপর আবার পুরোপুরি ডিনার করে নেক্সট ফ্লাইট চেন্নাইয়ের জন্য ধরবো। এই হচ্ছে আমাদের আজকের ফ্লাইট। দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্লাইটটা সেটা কীরকম। এটা হচ্ছে বেসিক্যালি এটা বোয়িং 7879 ড্রিমলাইনার ফ্লাইট, বেশ বড় ফ্লাইট। আর এটা কিন্তু তিনটে করে টোটাল 9টা সিট ইন ইচ রো। এবার আরেকটা যে বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে এবার একটু ডিফারেন্ট অভিজ্ঞতা হচ্ছে আমার এই জার্নিতে। তার কারণ আমার যে সিটটা পড়েছে সেটা হচ্ছে একেবারেই লাস্ট রোতে। আমি বসে আছি একদমই লাস্ট রোতে। আর আমার পেছনে দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে ফ্লাইটের সার্ভিসিং এরিয়া, যেখান থেকে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা ফুড সার্ভ করছে। তো এই জায়গাটাতে বসে যাওয়ার অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। অনেকবার ফ্লাইটে ট্রাভেল করেছি, কিন্তু এই জায়গায় বসে ট্রাভেল করার অভিজ্ঞতাটা কমপ্লিটলি ডিফারেন্ট। এই জায়গায় বসে ট্রাভেল করতে কেমন লাগছে সে সম্বন্ধে যদি একটা ধারণা আপনাদেরকে দিতে চাই, তাতে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমি এমন একটা জায়গাতে বসে আছি, আমার দুপাশে কিন্তু কোনো আর সিট, দুপাশে ঠিক বলবো না, বেসিক্যালি যে আমি আছি হচ্ছে মিডল রোটাতে, সাইডের দুটো রোতে কোনো সিট নেই। তার মানে হচ্ছে আমার এই রোটাতে টোটাল সিট আছে 3টে। তো তার ফলে যেটা হয়েছে, আমার কাছে কিন্তু কোনো উইন্ডো অ্যাক্সেস নেই। যদিও আমার সিটটা আইলে আছে, এটা একদিক থেকে খুবই ভালো, কিন্তু যেহেতু দুপাশে আমার কোনো উইন্ডো নেই, উইন্ডোগুলো রয়েছে সামনের দিকে, তাতে মনে হচ্ছে যে আমি একটা রুমের মধ্যেই বসে আছি আর কি। একটু দাঁড়িয়ে যদি আমি সামনের দিকে তাকাই উইন্ডোটা দেখলে, তবে এটা মনে হবে আমি ফ্লাইটে বসে আছি। আদারওয়াইজ আমার মনে হচ্ছে আমি একটা রুমেই বসে আছি। সেটা একদিক থেকে একটা অন্যরকম অভিজ্ঞতা, ভালোই বলবো। আর প্লাস যেহেতু আমার পেছনে একটা স্পেশাস এরিয়া আছে, সার্ভিসিং এরিয়া, এবং এখানে অনেকেই এসে একটু দাঁড়াচ্ছে, কথা বলছে, চিটচ্যাট করছে, একটু স্ট্রেচ করছে, নানা রকম কথা কানে ভেসে আসছে, ভালোই লাগছে। অন্যরকম অভিজ্ঞতা, নর্মালি যেরকম হয়ে থাকে তার থেকে একটু ডিফারেন্ট বলবো। ভেবেছিলাম একদম লাস্ট রোতে সিট পড়েছে কেমন হবে, কিন্তু সেই অর্থে খুব একটা খারাপ বলবো না, মোটামুটি ভালোই কাটছে। তো এখনও প্রায় ঘন্টা 3-এর পথ বাকি আছে। 5 ঘন্টা আমাদের প্রায় পার হয়ে গেছে। এরপরে সিঙ্গাপুরে নামবো, সিঙ্গাপুরে নেমে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আর চেষ্টা করব সিঙ্গাপুরে নেমে সিঙ্গাপুর এয়ারপোর্টটাকে খানিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর। যদিও সিঙ্গাপুরে আমার ট্রানজিট টাইম খুবই কম, মাত্র 2 ঘন্টার ট্রানজিট টাইম, হয়তো খুব বেশি সময় পাবো না। তারপরে চেষ্টা করব তার মধ্যে যতটুকু সময় বের করতে পারি সেই সময়টুকুর মধ্যে সিঙ্গাপুরের যে এয়ারপোর্ট, চাঙ্গি এয়ারপোর্ট, তার একটা ভিউ আপনাদেরকে দেওয়ার জন্য। সিঙ্গাপুরের এয়ারপোর্টটা কিন্তু বেশ সুন্দর এয়ারপোর্ট, দেখার মতো। আমি এর আগে বেশ কয়েকবার সিঙ্গাপুর এয়ারপোর্টের ভেতর দিয়ে ট্রাভেল করেছি। তো এবার আমি চেষ্টা করব আপনাদেরকে সিঙ্গাপুর এয়ারপোর্টের একটা ভিউ দেওয়ার জন্য। সঙ্গে থাকুন। আর এই ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিন, আর সকলের সাথে শেয়ার করুন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের ফ্লাইট। দেখুন কত বড় ফ্লাইটটা, 3+3+3 এর কনফিগারেশন, একটা রোতে 9টা সিট। এটা হচ্ছে বোয়িং 7879 ড্রিমলাইনার।
আর আমি আছি একদম পেছনের সিটে। তো এই হচ্ছে আমার সিট, আর এই হচ্ছে আমাদের ফ্লাইট। আর আপনাদেরকে দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে ট্রেনে তো প্যান্ট্রি অনেক দেখেছেন, আর ফ্লাইটের ভেতরে রান্নাঘরটা কেমন হয় সেটা একবার আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে ফ্লাইটের দরজা, আর এটা হলো এখানকার কিচেন এরিয়া। এই যে দেখুন, সিট বেল্ট সাইনটাকে অন করে দেওয়া হয়েছে। আমরা এখন একটু টার্বুলেন্স এক্সপিরিয়েন্স করছি। একটু আগেই আপনাদের দেখাচ্ছিলাম ফ্লাইটের ভেতরটা কেমন। এই হচ্ছে আমাদের ফ্লাইট, বেশ বড় ফ্লাইট। তো এই ফ্লাইটের ভেতরটা দেখাতে দেখাতেই আপনাদেরকে বলবো ভাবছিলাম, সেটা হচ্ছে বড় ফ্লাইটের একটা সুবিধে যেটা, সেটা হচ্ছে বড় ফ্লাইটে কিন্তু টার্বুলেন্সটা অনেকটা কম ফিল করা যায়। আর সেই ইনফরমেশনটা শেয়ার করব ভাবছিলাম, আর বলতে না বলতেই টার্বুলেন্স শুরু হয়ে গেল। তো টার্বুলেন্স বেসিক্যালি আপনারা কি সেটা সবাই নিশ্চয়ই জানেন। এটা বেসিক্যালি হচ্ছে যখন ওয়েদার একটু খারাপ থাকে, বাইরে একটা ঝোড়ো হাওয়া চলতে থাকে, তার মধ্যে দিয়ে যখন ফ্লাইটটা যায় তখন কিন্তু ফ্লাইটটা বেশ কাঁপতে থাকে। তো এই মুহূর্তে দেখছেন ফ্লাইটটা বেশ কাঁপছে, সে কারণে আমাদের পাইলট সিট বেল্ট সাইনটাকে অন করে দিয়েছেন, যাতে সবাই নিজের সিটে বসে সিট বেল্টটাকে লক করে সিকিউরলি অবস্থান করে, সেটার জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে ছোট ফ্লাইটে, মানে যেগুলো আপনার 180 বা বিলো 200 ক্যাপাসিটির যে সমস্ত ফ্লাইটগুলো, মেইনলি যে আপনার A320, A321 এই ধরনের যে ফ্লাইটগুলো আছে, যেগুলো সচরাচর একটু শর্ট ডিস্টেন্সেই অপারেট করে, সেই সমস্ত ফ্লাইটে কিন্তু টার্বুলেন্সটা একটু বেশি ফিল করা যায়। কিন্তু বড় ফ্লাইটগুলোতে, এই বোয়িং 787-9 ড্রিমলাইনারের মতো যে বড় ফ্লাইট, বা এয়ারবাস A350 তো আরও বড়, তো এই ধরনের ফ্লাইটগুলোতে কিন্তু সচরাচর টার্বুলেন্সটা অতটা ফিল করা যায় না। সামান্য ফিল করা যায়, একেবারে যে যায় না তা তো নয়। বাইরের ওয়েদার কন্ডিশন যখন খারাপ থাকে তখন কিন্তু টার্বুলেন্স হয়। আর আরেকটা যে ব্যাপার, সেটা হচ্ছে ফ্লাইটের যে টার্বুলেন্সটা, সেটা কিন্তু বেশি ফিল করা যায় ফ্লাইটের পেছন দিকে। মানে ফ্লাইটটা যখন উড়ে যায়, ফ্লাইটটার যে ভাইব্রেশনটা হয় সেটা কিন্তু পেছন দিকে একটু বেশি বোঝা যায়। কারণ ফ্লাইটের যে বডিটা হয় সেটা তো একদম রিজিড হয় না, এটার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি থাকে। তো ফ্লাইটটা কিন্তু যখন ওড়ে এত গতিতে, ফ্লাইটটার মধ্যে কিন্তু একটা বডিটার মধ্যে ফ্লেক্সিবিলিটির কারণে পেছন দিকটাতে কিন্তু টার্বুলেন্সটা একটু বেশি ফিল করা যায় কম্পেয়ার টু যারা সামনে বসে তাদের দিকে। তো এই কারণে কি হয়, অনেকেই ফ্লাইটের যখন সিট সিলেকশন করে তারা প্রেফার করে সামনের দিকটায় সিট নেওয়ার। তো সামনের দিকটাই হলে যেটা হয়, তাতে টার্বুলেন্সটা কিন্তু অনেকটাই কম ফিল করা যায়, যতটা পেছন দিকে ফিল করা যায় সেই তুলনায়। এই কারণেই দেখবেন যে সমস্ত ফ্লাইটেই যে সমস্ত বিজনেস ক্লাসগুলো থাকে বা প্রিমিয়াম ইকোনমি ক্লাসগুলো থাকে, সেগুলো কিন্তু সবসময় ফ্লাইটের একদম সামনেই হয়। ফ্লাইটের একদম সামনেই থাকে আপনার বিজনেস ক্লাস, তারপরে প্রিমিয়াম ইকোনমি, তারপরে ইকোনমি। সো যাই হোক, এই হচ্ছে আমার সিডনি থেকে সিঙ্গাপুরের যাত্রাপথের ফ্লাইট। আপনাদের সাথে আরও অভিজ্ঞতা শেয়ার করব, সঙ্গে থাকুন। ফাইনালি আমাদের ফ্লাইট আমাদের ডেস্টিনেশনের প্রায় কাছাকাছি চলে এসেছে। আর 30
থেকে 35 মিনিট মতো লাগবে আমাদের সিঙ্গাপুর পৌঁছাতে। দেখুন ফ্লাইটের ভেতরে কত সুন্দর একটা লাইটিং, আর এই লাইটিংটা মেইনলি ফ্লাইটে দেখা যায় জাস্ট বিফোর ল্যান্ডিংয়ের যখনই টাইম হয় এই লাইটিংসটাকে এনাবেল করা হয়। দেখুন কি অসাধারণ লাগছে। যাই হোক, আমাদের প্রায় 7.5 ঘন্টার মতো জার্নি হয়ে গেল, আর আধ ঘন্টায় আমরা আশা করছি সিঙ্গাপুরে পৌঁছে যাব। সিঙ্গাপুরে নেমে তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ফাইনালি আমরা পৌঁছে গেছি সিঙ্গাপুর। সিডনি থেকে প্রায় 8 ঘন্টার ফ্লাইট জার্নি করে পৌঁছে গেলাম সিঙ্গাপুরে। সিঙ্গাপুর থেকে আবার আমার পরবর্তী ফ্লাইট আছে আর 1 ঘন্টা পর, খুব বেশি সময় হাতে নেই। সিঙ্গাপুর থেকে আমি আবার যাব চেন্নাই, সেখান থেকে তারপরে আবার কলকাতা। তো যাই হোক, যেটুকু সময় আছে ভাবলাম তার মধ্যে সিঙ্গাপুরের যে এয়ারপোর্টটা তার একটা ছোট্ট একটা ভিউ আপনাদেরকে দেখাই। এটাকে আপনার এয়ারপোর্ট কম শপিং মল বেশি মনে হবে। পৃথিবীর সমস্ত নামি দামি ব্র্যান্ড তার সমস্ত আউটলেট সেখানে রয়েছে, আর লোকাল ব্র্যান্ডস সে তো আছে। তো লেটস হ্যাভ এ লুক। দেখুন এয়ারপোর্টের মধ্যে কত সুন্দর করে এখানে অ্যাকোয়ারিয়াম করা হয়েছে, আর অ্যাকোয়ারিয়ামের সাথে এখানে একটা ছোট্ট একটা ফাউন্টেন টাইপ করা আছে। বেশ সুন্দর, জলটা স্পিন হয়ে ভেতর থেকে উঠছে তারপরে বাইরে পড়ছে, অসাধারণ সুন্দর। আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর মাছও রয়েছে, এই যে দেখুন। যেহেতু আমার হাতে সময় খুব কম, আমার পক্ষে আপনাদেরকে পুরোটা এখন ঘুরে দেখানো সম্ভব নয়। আবার আমার জাস্ট 20-25 মিনিটস পরে আমার নেক্সট ফ্লাইটের বোর্ডিংটা শুরু হয়ে যাবে। তার মধ্যে যেটুকু ইমিগ্রেশন এরিয়ার ভেতরে অংশটুকু আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সিঙ্গাপুরের এয়ারপোর্ট সেটা কিন্তু দেখার মতো। প্রচুর দোকান, অনেক সুন্দর করে সাজানো, নানা রকম গার্ডেন, ক্যাকটাস গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন, এ ধরনের নানা রকমের জিনিস দিয়ে এই এয়ারপোর্টটাকে সাজানো। আর ইমিগ্রেশন এরিয়ার ভেতরে প্রাইমারিলি যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের শপস। সো এখান থেকে কিন্তু শপিং করার প্রচুর অপশানস রয়েছে। আর তার সাথে রয়েছে সমস্ত বড় বড় লাউঞ্জ এবং অন্যান্য সমস্ত ফেসিলিটিস। তো যাই হোক, আমি আর বেশি যাচ্ছি না, আমাকে আবার আমার যে গেট সেখানে যেতে হবে। আমার আর 15 মিনিটস পরে বোর্ডিং শুরু হয়ে যাবে।